আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছেন মুকুল ভাই। আমরা বলছি যশোর থেকে। দেখুন, ওয়ালাইকুম ভাই, আমরা এখন কই যাচ্ছি? আমরা যশোর থেকে যাচ্ছি জিকরগাছা উপজেলার গদখালি, যেখানে ফুলের রাজধানী বলা হয় সেই এলাকায়। তারপরে আমরা যাব ওখান থেকে ঘোরা শেষ করে নড়াইল অরুণিমা রিসোর্ট এবং গলফ ক্লাব, যেটা সেই কালিয়া উপজেলার ভিতরে, ওখানে যাব ইনশাল্লাহ। তো আমাদের যশোর ট্যুর, আমরা আসলে যশোর এসেছি গতকাল রাতে ছিলাম ওরিয়ন বলে ওরা, ওরিয়ন হোটেলে। ও যাই হোক, তো আজ শুক্রবার আমরা জুমার নামাজ পড়বো। আমরা কি জুমার নামাজ পড়ে যাবো গদখালি, নাকি জুমার নামাজের আগে রাস্তায় যেতে যেটা পরে আর কি? আচ্ছা, আমরা গদখালির দিকে রওনা হয়েছি এবং আমাদের যখন সময় হবে, ওয়াক্ত হয়ে গেলে আমরা রাস্তায় যেখানে মসজিদ পাবো সেখানে জুমার নামাজটা পড়বো। এগুলো আমাদের প্ল্যান এবং আশা করি আপনি এনজয় করবেন। আমরা যাচ্ছি ঢাকা বেনাপোল সড়ক দিয়ে। এই ঢাকা বেনাপোল সড়কের যে দুই পাশে বড় বড় কিছু রেইন ট্রি আছে, এই গাছগুলির ব্যাপারে একটু ইতিহাস জেনেছিলাম, যদিও এটার কোনো ডকুমেন্টারি কোনো কিছু আমি হাতে পাইনি। যখন এই পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ যে রাজ্য পরিচালনা রাজারা যখন করতেন, তখন এই রাস্তা দিয়ে তারা ঘোড়ার গাড়িতে চলাফেরা করতেন। ঘোড়ার গাড়ি চলাফেরা করার সময় তারা এই রাস্তায় আপনার যখন প্রচণ্ড রৌদ্র ছিল, রৌদ্র থেকে বাঁচার জন্য তারা এই রেইন ট্রিগুলি এখানে রোপণ করছিল। এই রাস্তা বহু শত বছরের পুরনো এবং এটার ঐতিহ্যবাহী একটা সড়ক। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। নতুন কিছু জানলাম। আমরা এখন যাচ্ছি গদখালি বাজার দিয়ে। মানুষকে জিজ্ঞেস করে করে যে কোথায় গদখালি ফুলের বাগানগুলো, ফুলের রাজধানী গদখালি যাচ্ছি আমরা। সরিষা ফুলের যে কি সুগন্ধ, মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। গ্ল্যাডস দেখছি, গ্ল্যাডিওলাস এবং বিভিন্ন গোলাপ ফুলের বাগান দেখতে পাচ্ছি, কিন্তু কোনো ফুল দেখতে পাচ্ছি না। অথচ এখনই তো ফুলের সিজন। মেবি আমরা এখনো পৌঁছি না জায়গা মতো। এই যেগুলো সব ফুলের বাগান, গোলাপ ফুলের বাগান। তো আমরা চলে এসেছি গদখালি, আর এখানে প্রচুর ট্যুরিস্ট আসে। এটা রীতিমতো একটা মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই যশোরের। আর এখানে চারিদিকে ফুলের দোকান, আর ফুলের মাঠে যে কিন্তু আমরা আসলে যে আসার সময় দেখলাম, আমরা কোথাও তেমন ফুল দেখি নাই, শুধু ফুলের গাছ দেখেছি। যেমন গোলাপ ফুল, গ্লাডিওলাস এখনো শুরু হয়নি, তারপর অন্যান্য কিছু গাঁদা ফুল দেখেছি, কিন্তু সেরকম না। এখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে যেটা জানলাম যে এরকম ছোট ছোট খামার, ছোট ছোট ক্ষেত। কিন্তু আমি তো ধারণা করেছিলাম যে বিরাট বড় ক্ষেত থাকবে, একদম 1 কিলোমিটার 1.5 কিলোমিটার লম্বা এলাকা জুড়ে শুধু ফুল আর ফুল, কিন্তু সেরকম আমি দেখতে পাচ্ছি না। আরও খুঁজবো, আরও ঘুরে বেড়াবো, দেখি কি খুঁজে পাওয়া যায়। এখন যে ধারণা ছিল সে নেদারল্যান্ডের মতো একেবারে মাইলের পর মাইল ক্ষেত থাকবে, সেরকম কিছু না। আমি যতটুকু এখনও জানলাম যে এখানে সব হবে ছোট ছোট বাগানের মতো, ছোট ছোট ক্ষেত। তো আমরা যাচ্ছি গ্রিন হাউসের মতো, প্রোটেক্টেড দেখতে যাচ্ছি এখন। এরকম
গ্রিন হাউসের মতো প্রোটেক্টেড জিনিসের ভিতরে বাগানগুলো। এই যেমন আরেকটা। তো এখানে যে উপরে ছাদ দেওয়া আছে এভাবে বাতাস যাওয়া আসা করতে পারে, কিন্তু সূর্যের প্রখর আলো যেটা ডিরেক্ট হিট সেটা প্রিভেন্ট করার জন্যে এটা এইবার এরকম করা হয়েছে। আর কিন্তু আবারও বলছি একটু ডিসঅ্যাপয়েন্টেড, যেরকম খোলা মেলা মনে করেছিলাম সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমি এখনও, হয়তো দেখবো আরও সামনে, আই ডোন্ট নো। এখন এই যদি হয় সব, তাহলে তো লিটল বিট ডিসঅ্যাপয়েন্টিং। এখন এর জন্য ঢাকা থেকে আসা কি জাস্টিফাইড? না, ঢাকার কাছে আরও আছে এরকম ফুলের বাগান। যাই হোক, এখানে কিছু কসমস দেখা যাচ্ছে, আর তারপরও ওই সানফ্লাওয়ার আছে, ম্যারিগোল্ড। তখন এই কসমস দেখে এখন ওই যে নাই পাওয়ার চাইতে যে একটু যা পেলাম ওই আনন্দে আর কি মাতোয়ার এখন আমরা। এই ফুলটা এত সিম্পল কিন্তু কত সুন্দর, এর যে বিউটি, আমার এই ফুলটা সবসময় খুবই প্রিয়। এই বাগানের সবগুলো ফুল অলরেডি পিক হয়ে গেছে, তো আমরা কয়েকটা মাত্র গোলাপের কুড়ি দেখতে পাচ্ছি। আর এই তো এই সমস্ত বাগানটাই এরকম সব ফুল তোলা হয়ে গেছে। আমরা এখানে এসেছি ডিসেম্বরের একদম শেষে, এখন সিজন না, এখন ফুল। আমরা ভেবেছিলাম ঠান্ডা, এখন উইন্টার, ইউনো পৌষ মাস শুরু হয়েছে, হয়তো ফুল টুল দেখা যাবে না। ফুল টুল এখন না, ফুল আসবে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে। আর কাজে আপনারা যদি আসার প্ল্যান থেকে আসতে পারেন, কিন্তু আমি এটা আমি জাস্টিফাই করতে পারি না, কারণ এটা এত দূর ঢাকা থেকে, অর্থাৎ ঢাকার আশেপাশে, কিন্তু সাভারেই অনেক সুন্দর ফুলের বাগান আছে এবং এরকম ঘেরাও করা না, ঢাকা না, সেটা ওপেন খোলা। সেটা আমরা অনেক বেশি এনজয় করেছি গতবার যখন গিয়েছিলাম। আর তো আমরা এখন জুম্মার নামাজ পড়তে যাব, পরে আরও এক্সপ্লোর করব। আমার তো ড্রোনই এখন ফ্লাই করা হয় না, কিন্তু ড্রোন ফ্লাই করে কী করবো, সবই তো কভার্ড, সব ঢাকা। তো তারপরও দেখি কতদূর কী করা যায়। ঝালমুড়ি টাইম। নারকেল পাতা, নারকেল পাতা চাবি। লাগা ঘুটা, এই পাতার চামচ দিয়ে আমরা এখন ঝালমুড়ি খাবো। তাল পাতার চামচে চাচার বানানো স্পেশাল ঝালমুড়ি। মজা, অনেক মজা। ঝালমুড়িটা অনেক এনজয় করলাম। এই চাচার বানানো ঝালমুড়ি খুব মজা, এবং সে বেশ মিশুক, ভদ্র। আর মুকুল ভাই যেটা বললো, এখন ভাই কি বললো আবার? বললাম যশোর ট্রিপে যতগুলি আমরা খাবার খেয়েছি তার চেয়ে সবচেয়ে মজা, মানে টপ মোস্ট ওয়ান হলো আজকে ঝালমুড়ি। আমাদের সমস্ত যশোর ট্রিপ এই ঝালমুড়িকে পুষে গেছে, এর চেয়ে বেশি কিছু আর নাই। জুম্মার নামাজ শেষে আমরা আবার শুরু করবো আমাদের ঘোরাঘুরি। হাওয়াই মিঠাই হচ্ছে, ওয়াও, এবং হাতে হাতে হাতে। কত করে বাবা এটা? 15 টাকা একটা। ওকে, আমরা এখন এই ঘোরাঘুরি করে লাঞ্চ করতে এসেছি। আর এখানে সবই দেখি চটপটি, ফুচকা অথবা বিরিয়ানি, এইসব। এখানে আসলাম আমরা, এখানে ভাত আছে, ভাত খাবো। আমি এই রেস্টুরেন্টে আসলাম, হ্যাঁ জ্বালাও, চুলা জ্বালাও। যে রেস্টুরেন্টে আসলাম, ভাত, ডিম ভাজি,
আসসালামু আলাইকুম। ভাত ডিম ভাজি আর একটু খেতে আর ডাল। এখন এরা বলেছে নাকি শেফ নাই, আমি বললাম আমি ভাজবো, আপনি পারবেন? হ্যাঁ পারবো। তো চ্যালেঞ্জ করেছে আমাকে, দেখি আমি পারি নাকি। ভিডিও করছি না, এটা করতে সবই করো, আমি নাকি ডিম ভাজতে পারবো না, এটা কোনো চ্যালেঞ্জ হলো? আমার কাচ্চি চাচ্ছি চ্যালেঞ্জ দিত। আমি থাকি হবে, অসুবিধা কি? ওরা ভয় নেই, হবে। ডিম কটা দিছেন? মুখ 4টা ডিম, 2বার 3বার ভাজি। পেঁয়াজ একটু বেশি দেওয়া দরকার ছিল। আচ্ছা পেঁয়াজ একটু দেই, অসুবিধা কি? আমার দুজন অ্যাসিস্ট্যান্ট। এখন মুকুল ভাই টার্ন। এই শাহাবুদ্দিন আমাকে চ্যালেঞ্জ করেছিল। শাহাবুদ্দিন, ডিম বাঁচতে পারছি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের ডিনার হলো, আমি লাঞ্চ হলো ডাল, ডিম ভাজি আর ভাত। কেমন লাগতেছে ডিম ভাজি? অনেক ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়ার পরেও অনেক হাঁটাহাঁটি করলাম। আজকে আমার দিনের সবচেয়ে এক্সাইটিং জিনিস ছিল ছেলের চ্যালেঞ্জ। ও কি আমাকে চ্যালেঞ্জ করে ডিম ভাজি করতে পারি কিনা, ডিম খেয়ে তো আমি বেঁচে আছি। যাই হোক, তো পরে কিন্তু এখন ঘোরাঘুরি আসলে এখানে কিছু নাই, কিন্তু যেহেতু আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, আই ডোন্ট নো, অনেকেই হয়তো বিশ্বাস করবে না, এই জন্য ড্রোন উড়িয়ে তারপর দেখাবো চারিদিকে যে কোথাও কোনো ফুল নাই। এই সিজনে নাই, এটা জানুয়ারি ফেব্রুয়ারি তখন আসে।
আশা করি আপনারা এনজয় করেছেন আমার ব্লগ, আমার ড্রোন শুটিং। কারণ এটা বিশ্বাস করা কঠিন যে এখানে এসে ফুলের বাগান নাই, ফুল নাই। আসলে সিজনের ব্যাপার আছে, তারপরে ফুল বাজারে বিক্রি হয় এবং সেটা হলো যে ছড়ানোভাবে, হয়তো এখানে 10টা ফুল আছে, ওখানে 10টা ফুল আছে, এরকম। আর ওইরকম যে একেবারে বাগান ভরা রঙিন ফুল আপনি দেখবেন মুগ্ধ হয়ে যাবেন, সেরকম কোনো সিচুয়েশন এখন নাই, আসবে আরও কয়েক মাস পরে। এনিওয়ে, আমরা যাচ্ছি আমাদের রিসোর্টে আজ রাতে যেখানে থাকবো। তো আমরা এখন যাব, আসলে প্রথমে যাব শিল্পী SM সুলতান, ওনার বাড়িতে যাব, সেখানে ঘোরাঘুরি করে তারপর আমরা যাব রিসোর্টে। আহারে, চারিদিকে ফুলের ছড়াছড়ি। মানে চাপা পড়ে গেছিল আর কি। আমরা এসে পৌঁছলাম SM সুলতান স্মৃতি সংগ্রহশালা, কুড়িগ্রাম, নড়াইলে। এটা তার বাড়ি। খুবই দুঃখজনক, এখানে ছবি তুলতে দেয় না। আর তাহলে আমরা আমাদের কালচার, আমাদের যে গুণী একজন শিল্পী, তার কাজকে পৃথিবীর সামনে শেয়ার করবো কীভাবে, তুলে ধরবো কীভাবে? এটা খুবই আনফর্চুনেট। আমি সরকারকে অনেকভাবে অনেক সময় রিকোয়েস্ট করেছি কনসিডার করার জন্য যে আমাদের যে মিউজিয়াম এবং আমাদের যে জায়গাগুলো আছে এগুলো আমাদেরকে ছবি তুলতে দেওয়া হোক, যেন আমরা পৃথিবীর সাথে শেয়ার করতে পারি। এই ছবি অসম্পূর্ণ রেখে কবি মারা গিয়েছে। এটা হলো শিল্পীর বাসভবন। এখন আমি যতটুকু জেনেছি, এটা ভুল হয়ে থাকতে পারে, আপনারা এটা ভেরিফাই করে নেবেন। আমি যতটুকু জেনেছি যে তার ড্রয়িং সবই ন্যাচারাল ডাই, মানে নেচারে যে ডাইগুলো পাওয়া যায়, গাছের বিভিন্ন গাছ থেকে যে পিগমেন্টগুলো কালেক্ট করা যায়, সেগুলো দিয়ে তিনি সব করেছেন। এটা আমি জেনেছি, কতটুকু সত্য আমি জানি না। তবে তার ফটোগ্রাফি এবং ভিডিও কি বলি, তার আর্ট খুবই ডিফারেন্ট, অনেক প্রিমিটিভ লুকিং। এবং আমি তো আসলে আর্ট অ্যানালাইজ করতে জানি না, আমি আর্টের কিছুই জানি না, কিন্তু দেখে যতটুকু মনে হলো যে খুবই প্রিমিটিভ স্টাইলের পেইন্টিং, আর ডিফারেন্ট, অন্য আর দর্শনের মতো না। এটা তার কবরস্থান। তিনি 94-এ মারা গিয়েছেন। এই সেই নৌকা, এই শিল্পী শিশুদের নিয়ে চিত্রা নদীতে যেতেন ভ্রমণ করতে এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করতে। হ্যাঁ, এই তো তার বাসভবন। তার বাড়ির সামনেই তাকে এখানে কবর দেওয়া হয়েছে। এবং সত্যি আমি খুবই দুঃখজনক, এটা আমার অনেক দিনের পুরনো একটা দুঃখ, এবং সরকারের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ব্লগে আমি ওপেন রিকোয়েস্ট সেটা করেছি যে আমাদের দেশের কৃষ্টি, কালচার, মিউজিয়াম, এগুলো সব ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে দেওয়া হোক। তাহলেই সারা পৃথিবী আমাদের যে কালচার, আমাদের সম্পর্কে জানবে, এবং আমরা যে কত গর্বিত একটা জাতি সে সম্পর্কে তাদের ধারণা হবে। এখন এগুলো যদি লুকিয়ে রাখা হয় যে না, ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, সারা পৃথিবীর খুব কম মিউজিয়ামে এরকম রেস্ট্রিকশন আছে। লন্ডন মিউজিয়ামের মতো জায়গায় কিন্তু ওদের চুরি করা জিনিস সেটাও তারা কত প্রাউডভাবে ডিসপ্লে করে, আর আমরা আমাদের নিজেদের জিনিস ডিসপ্লে করতে লজ্জা পাই কিংবা ভয় পাই, আমি জানি না কেন। যাই হোক, আমি আশা করি যেহেতু প্রশাসনের অনেকেই আমার ভিডিও দেখেন, একটু চেষ্টা করবেন যেন এই আইনটা বন্ধ করা যায় বাংলাদেশে। আমাদের দেশের দেশপ্রেমিক হিসেবে এটা আমাদের করা উচিত। থ্যাংক ইউ। নৌকাটা দেখলে দেখে আসি। তো এটাকে হাউস বোট বলেন, বজরা বলেন, যাই বলেন, কিন্তু এটার মনে হয় রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এটা জায়গায় জায়গায় খুলে যাচ্ছে।
শিল্পী এস এম সুলতান ঘাট, আর এই হলো চিত্রা নদী শিল্পীর বাড়ির পাশেই। আমরা রওনা হয়ে গেলাম অরুণিমা গলফ ক্লাব অ্যান্ড রিসোর্টে। আমরা সেখানে থাকবো এক রাত, আর এটা এখান থেকে প্রায় 30 কিলোমিটার, কাজে আমাদের ঘন্টাখানেক লাগবে যেতে। ভবানীপুর। আমরা যেখানে যাচ্ছি তার নাম হলো, সেটা হলো কালিয়া উপজেলায়। আর সেখানে যেতে হলে আমাদের একটা ফেরি পার হতে হবে এই গাড়ি নিয়ে। নতুন ব্রিজ তৈরি হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে দূরে। তো এই ব্রিজটা তৈরি হয়ে গেলে তখন আর ফেরি লাগবে না, ওপারে এইভাবে যাওয়া যাবে, ব্রিজে পার হয়ে যাওয়া যাবে। তো আমাদের এখন এই ফেরি পার হতে হবে। এই নদীর নাম হলো নবগঙ্গা এবং আমরা যাচ্ছি নদীর ওপারে কালিয়া। এই কালিয়াতেই হলো সেই রিসোর্ট যেখানে আমরা আজ রাত থাকবো। হ্যাঁ বলতেছে, আপনি একটু বললেন। ফেরিতে গাড়ি উঠছে, আরো 2টা গাড়ি আছে, ট্রাক আছে। নবগঙ্গা নদীর নাম আমি জীবনে শুনি নাই, পার হওয়া তো দূরে থাকুক। ভাই তুমি শুনছো কোনোদিন? আমার মেমোরিতে এখন আসতেছে না। তবে এরকম মানে খরস্রোত নদী এখনো যে আছে আমাদের বাংলাদেশে, নবগঙ্গা নামের, আমি জানি না। তাও শীতের মৌসুমে। শীতের মৌসুমে। তো ভাই আমার ডিম ভাজি রেস্টুরেন্টে মনে করো আমি ছিলাম শেফ, তোমার ডিম ভাজা খাওয়ালাম, কেমন লাগলো? কেমন ছিল সব কিছু, এক্সপিরিয়েন্সটা কেমন? আমার অসাধারণ লাগছে, অসাধারণ। আসলে আজকে আমার কাছে মনে হয়েছে যে আমরা 260 টাকার বিল আসছে রেস্টুরেন্টের, 3 জনের। মনে হয়েছে যে শায়েস্তা খারাপ বলে খাবার খাচ্ছি আমরা। ভাত এবং ডিম আপনার যে ডিম ভাজলেন আপনি, এটা তো মানে দোকানের মালিক এবং অন্যান্য যারা কাস্টমার ছিল তারা তো সবাই আশ্চর্য হয়ে গেছে। ধন্যবাদ ফারুক ভাই। ওরা আশা করে নাই যে আমি সত্যি সত্যি ডিম ভাজবো, ভেবেছিল যে আমি হয়তো মানে কি আমি 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 একজন সামবডি, আমি কেন রেস্টুরেন্টে ডিম ভাজবো। কিন্তু আমি যখন ভেবেছি ওরা ইমাজিন করতে পারে না যে সত্যি সত্যি ভাজবো। অনেক অনেক ভালো লেগেছে আসলে, একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স ছিল। আজকের সন্ধ্যা কোনো স্বর্ণালী সন্ধ্যা নয়, কিন্তু তারপরও এই কুয়াশা ঢাকা সন্ধ্যা নদীর পরে খুবই ভালো লাগছে। আমাদের ফেরি এখানে আরও প্রায় 45 মিনিট পর ছাড়বে। আমাদের এখানে 45 মিনিট ওয়েট করতে হবে। আর যদি আমার কোনো আফসোস নাই, কারণ এই যে নদীর উপরে আমরা সন্ধ্যাটা উপভোগ করছি, এটা সত্যি অতুলনীয়। আমরা রিসোর্টে এসে পৌঁছলাম। এখানে আসাটা বেশ দুর্গম রাস্তা, 2টা গাড়ি পাশাপাশি যেতে পারে না, তো কাজেই বেশ একটু প্রবলেম হয়েছিল। কিন্তু যাই হোক, ফাইনালি উই মেড ইট হিয়ার। অ্যান্ড আমাদেরকে নিয়ে এখন এই গলফ কার্টে করে নিয়ে যাবে রিসোর্টে, মেইন বিল্ডিংয়ে। ওই ফেরিটা স্যার মানে হয়ে যাওয়ার পরে এখন আবার সরকার ফেরি দিচ্ছে, হয়তো বা 1 মাসের মধ্যে লেগে যাবে, তখন আবার। আচ্ছা, একটা আপডেট, যেখানে আসার জন্য আমাদের যে প্রবলেম হয়েছিল সেটার কারণ হলো যে এটা একদম ন্যারো একটা রাস্তা, কিন্তু ওদের একটা ফেরি আছে, সেই ফেরিটা আপাতত নষ্ট, মাসখানেক পরে হয়তো ঠিক হয়ে যাবে। তখন এখানে এই রাস্তা দিয়ে আসতে হবে না, নদী পার হয়ে ঢাকা থেকে 2.5 ঘন্টা দূর, এবং সরাসরি এখানে আসা যাবে ওই চিপা রাস্তা দিয়ে না এসে। এখন কিছু অংশ আসলাম আমরা
তো কিছু অংশ আমরা গলফ কার্টে পার হলাম, আর বাকি অংশ এখন এই ব্রিজ দিয়ে পার হচ্ছে। এটা কি নদী ভাই? এটা নদী না, এটা আমাদের লেক আর কি। ও আচ্ছা, এটা লেক। এটা দিনের বেলা দেখা যাবে, রাতে দেখা যাচ্ছে না? না থাকলে পুরো এটা দ্বীপে, এটা দ্বীপের মধ্যে যাচ্ছে আমাদের কৃত্রিম দ্বীপ। আচ্ছা নামটাও দ্বীপ সাইড। আমাদের এখানে আচ্ছা। রেস্টুরেন্ট আছে, কিছু কটেজ ছিল। তো এটা একটা আইল্যান্ড, আর এই রিসর্টটা একটা আইল্যান্ড আসলে। আর দিনের বেলা কিন্তু সমস্ত রিসর্ট ড্রোন শট থেকে শুরু করে সব ধরনের ভিউ যেটা দেখলে আপনার এনজয় করবেন সেটা দেখানো হবে। ডিটেলস অ্যাবাউট দিস রিসর্ট দেখাবো কালকে ইনশাল্লাহ আমরা। আর খুবই, আমি যাকে পরে কিছু ছবি দেখেছি, খুবই এক্সাইটিং। আর এখানে প্রচুর পাখি, যে সিজনাল পাখি, পরিযায়ী পাখি যেটা বলেন, সেটা যেখানে আসে, সেটা প্রচুর পাখি এখানে। আর ফিলটা তো একদম ডিপ গ্রামের ফিলিং রাতে আমি পাচ্ছি। আর সকালে এখানে মনে হয় পিঠা টিঠা বানানো হবে, আরও বিভিন্ন ধরনের কাজ টাজ, সেগুলো আমরা সবই দেখবো এবং শেয়ার করবো আপনাদের সাথে। পুরো ফ্রেশ এয়ার। এটা অরুণিমা গলফ ক্লাব অ্যান্ড রিসর্ট, আই মিন গলফ কোর্স, রাইট? জি জি, এটা একটা গার্ডেন। অরুণিমা গলফ কোর্স অ্যান্ড রিসর্ট, এটার নাম না? হ্যাঁ, এটাই। তো এটা হলো পানিপাড়ায়, আর এটার সঠিক নাম হলো অরুণিমা রিসর্ট অ্যান্ড গলফ ক্লাব। ওহ ওয়াও, ফুলে ভরে গেছে। এটা তো স্যার কামিনী গাছটা ভরে গেছে ফুলে। আচ্ছা, আজ তো ফিশ গ্রিল হচ্ছে। ওনাদের কিচেন, হ্যালো ডাইনিং এরিয়া। আবার বলছি, আমি কাল আরও ডিটেলস শেয়ার করবো আপনাদের সাথে। বুফের সিস্টেম মনে হচ্ছে, বুফের ব্যবস্থা আছে। আর আমরা চেক ইন করবো, তারপর বোটটা মনে হয় না চলে। যাই হোক, এটা একটা লেক। ওই যে বললাম যে লেকের ব্রিজ পার হয়ে আসলাম, এটা সেই লেকেরই একটা অংশ। আর লেকের মাঝখানেই হলো একটা আইল্যান্ডের মতো এই রিসর্টটা। পুরো রুমে শুয়ে শুয়ে পাখি দেখতে পারবেন। দিনের বেলা দেওয়ালে খুবই সুন্দর ভিউ হবে আশা করছি আমি। পানিতে বসলেই কালকে সকালে পাখি দেখতে পারবেন। এটা হলো তাদের হানিমুন কটেজ, এর ভাড়া 5,000 টাকা। তো এখানে একটাই বেড থাকে, কিন্তু যেহেতু আমরা দুজন থাকবো এই রুমে, এই জন্য অ্যাডিশনাল এই বেডটা দেওয়া হয়েছে। আর খুবই রাস্টিক একটা ফিল। আর এই পর্দা সরালে আপনি বাইরের পাখি, পানি সবই দেখতে পারবেন। তো যাই হোক, এটা একটা এসি রুম অফকোর্স, হানিমুন সুইট যেহেতু। এলো বাথরুম, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল। এটা কি জিনিস আই ডোন্ট নো, কে দেখতে হবে। লেবুর শরবত, পারফেক্ট। খুব বেশি মিষ্টি না, হালকা মিষ্টি, লবণ দিয়েছে। লং জার্নি করে এখানে আসার পর রিফ্রেশ হওয়ার জন্য খারাপ না, ভালোই। হ্যাঁ, খোলা এদিকে। ডিনারের আগে ফায়ার ওয়ার্ক হবে, বাজি, তো সেটা দেখতে আসছি আমরা। প্রসেসিং মাত্র শুরু হচ্ছে স্যার, মেইন এটা হচ্ছে আরো 10 মিনিট পরে হবে, তো আপনি ভিডিও করলে করতে পারেন। আচ্ছা, এখানে গ্রামের স্টাইলে বাজি মানে ফায়ার ওয়ার্ক হবে। স্পেকটেটরস, এখন আমাকে ডিটেল বলা হয়নি এটা কি হবে, তো শুধু বলেছে যে গ্রামের স্টাইলে ফায়ার ওয়ার্ক হবে, বাজি খেলা হবে। তো যাই হোক, অ্যাংশাসলি আমরা সবাই অপেক্ষা করছি যে কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য। পুরা যে অ্যাম্বার আছে, জাস্ট পাতলা গাছের, সেটা ভরেছে একটা কচু পাতার, হাজার হাজার ছিদ্র করা একটা কচু পাতার ভিতরে। তো সেটাকে এখন স্পিন করতেছে সে। ওকে,
আচ্ছা, এটাই হলো ওই যে ফ্লেমটা দেখা যাচ্ছে, এটাই হলো ভিলেজ স্টাইল ফায়ারওয়ার্ক। ওকে ভাই, লাইটটা জ্বালেন না, কেউ লাইটটা অফ করেন। ভালো ইন্টারেস্টিং, বেশ ডিফারেন্ট, আর ভালোই লাগলো। হ্যাঁ, হাততালি, তালিয়া বাজাও সবাই। আমাদের সন্ধ্যাকালীন স্ন্যাক্স। ছোটবেলাতেই শিখছি। একটু বক্তব্য দেন দিয়ে। মুরব্বীরা আগে যে খেজুর গাছ কাটতাম, আগে অনেক গাছ ছিল, 200 গাছ ছিল। 200 গাছে আমার আব্বা কাটতো, আমার ভাই কাটতো, ওনারা মারা গেলেই আমি এখন কাটি। এখন এই খেজুর গাছ প্রফেশনাল গাছ কাটেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, আর এইটাই শিখলেন কি আপনাদের এটা ছোটবেলা থেকে দেখছেন? ছোটবেলাতেই আমরা এটা করে আসতেছি। আপনার নামটা একটু বলেন। আমার নাম আছে মোহাম্মদ রবিজুল মোল্লা। থ্যাংক ইউ, আমরা অনেক ভালো লাগছে, আমরা এনজয় করছি। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমরা ডিনার করতে আসছি। কাল সকালের জন্য ব্রেকফাস্ট থাকবে খিচুড়ি, ডিম ভাজি, আর কি খিচুড়ি, ডিম ভাজি, আর কি সালাদ, ডাল ভর্তা। ডাল ভর্তা খিচুড়ির সাথে আবার ডাল ভর্তা? ও, ঝাল ভর্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম, আমাদের জন্য আসবে দেশি মুরগি, এই সবজি আর ডাল। তো আমাদের দেশি মুরগি, সবজি আর ডাল, সাথে সালাদ তো থাকেই কমপ্লিমেন্টারি। এটা আমাদের ডিনার আজ। আমাদের দেশি মুরগির মাংস চলে এসছে। ওয়াও, লুকিং ভেরি ভেরি ডেলিশিয়াস। ডাল, ভাত, দেশি মুরগি, ভাজি, গরম গরম ভাত, একেবারে ধোয়া ওঠা গরম গরম ভাত শীতের রাতে। ভাই, কামলার আর বললাম না কিছু। তাদের ইনস্ট্রাকশন দিয়ে আনফর্চুনেটলি মুরগি আছে কিন্তু রান নাই, কারণ এটা আসলে অনেক জায়গাতেই, বাংলাদেশের অনেক জায়গাতেই মাংস এরকম ছোটো ছোটো করে কেটে ফেলে, যার জন্য রানের যে পিস সেটা আলাদা করে পাওয়া যায় না। যেমন এটা কেটে ফেলেছে একেবারে ছোটো করে, রান নাই। যাই হোক, দেখি কি অবস্থা। এটা আলু ভর্তা, জাস্ট ইন কেস আপনারা না চিনে থাকেন আলু ভর্তা কী জিনিস। না না, বেশি বাসাবাসি দরকার নাই, দিলেই হয়। অবশ্যই আছে ভাই, একেবারে কুটি কুটি করে ফেলছে। একটু ক্রেজি গ্লুতে আঠা দেওয়া যায় না? তাহলে আস্ত রান হইতো। ভাই আমার এত কিছু দিও না, একটা আলু দাও, একটু ঝোল দাও, একটু আলু আর ঝোল, আর মাংস দিও না, আর মাংস দিও না। আসলে দেখি তাতে রান্না কেমন। দেশি মুরগি অনেক ঝাল না, ভালোই খেতে। হ্যাঁ, আমার লাগবে, ঠিক আছে, ব্যবস্থা করে দিয়েন। ডাল খাওয়ার নতুন টেকনিক। আমি তো প্লেট থেকে সরাসরি ফুরুত করে খেয়েছি, এখন মুকুল ভাই খাচ্ছে এইভাবে, মডার্ন ডাল খাওয়াইয়া। এই প্লেটটা তো আসলে ডাল খাওয়ার জন্য না, এটা হলো পরোটা অথবা কাচ্চি, এই ধরনের কিছু খাওয়ার জন্যে। তো এখন যেহেতু এটা ডাল খাওয়ার উচিত না, প্লেটে দেওয়া হয়েছে ডাল, আমাদেরকে ইম্প্রোভাইজ, মুকুল ভাই খুবই স্মার্ট, সে ইম্প্রোভাইজ করেছে এটা। সেটা শেয়ার করতে চাইনি, অনেক রিকোয়েস্ট করে পারমিশন নিয়েছি। তো আমরা আরেকটা ব্লগ তৈরি করবো না এটার, আজ রাতে আমরা এখানে আপনাদের সাথে গুড নাইট বলে
কাল সকালে আবার আমরা শুরু করব এবং তখন এই রিসোর্টের সমস্ত যতটুকু সম্ভব ঘুরে দেখাবো। প্রচুর পাখি। আমি একটু আগে রাতে গাছের উপরে ফ্ল্যাশ লাইট মেরেছিলাম, হাজার হাজার গাছের উপর মনে হয় সাদা ফুল ফুটেছে, তাই না? হাজার হাজার বক বসেছিল। তো কাল সকালে ইনশাল্লাহ দেখবো এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আর ভাই কিছু বলবো, আজকে দিনের কেমন লাগলো তোমার? এই ট্যুরটা কেমন লাগতেছে? এই ট্যুরটা আসলে আমি যেটা আশা করছিলাম আসলে সেই তুলনায় সেইভাবে আমি মজা করতে পারিনি, বা ফারুক ভাইকে যেভাবে আমি হ্যাঁ উৎসাহিত করছিলাম এই ট্যুরের জন্য, কিন্তু ফারুক ভাই মনে হয় যে সেইভাবে মানে এটাতে মানে আত্মতৃপ্ত হয় নাই, এটা আমার ধারণা আর কি। না, এটা ভুল ধারণা। আসলে আমি 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 অনেক এনজয় করছি। ভাইয়ের মনে একটু আফসোস, কারণ খাবার দাবার হয়তো অনেক জায়গায় ভালো হয় না, তারপরে এইটা ওইটা। আমি সমস্তটা এনজয় করতেছি, আমার ভালোটাও আমি এনজয় করি, খারাপটাও আমি এনজয় করতে জানি। আর তো আজকে সবচেয়ে মজা ছিল আমার ডিম ভাজি রেস্টুরেন্টে, যে ওরা ডিম ভেজে দিবে না, আমার নিজের ডিম নিজে ভেজে খেতে হয়েছিল। যাই হোক, আমাদের ভালোই দিন সময় কাটাচ্ছি। আর ইনশাল্লাহ কালকে সকালে ইনশাল্লাহ দেখাবো আবার আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। এখনো না, এটা তো ব্লগ, এটা শেষ না, ইটস কন্টিনিউইং। ইনশাল্লাহ কাল সকালে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ বলি, আল্লাহ হাফেজ ফর নাও। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এই শীতে বৃষ্টির অভিজ্ঞতা। বৃষ্টি হচ্ছে এখন, হালকা টিপটিপ বৃষ্টি। দূরে যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছে যতগুলো পাতা তার চাইতে বেশি আছে বক, সাদা সাদা বকে ভরা, হাজার হাজার পাখি ওখানে। এখনো দেখা যাচ্ছে না, ইনশাল্লাহ একটু রোদ উঠলে দেখা যাবে। এই সাত সকালে ঝিরিঝিরি বৃষ্টি আর পাখিদের ডাক, ভোরে শিয়ালের ডাক শুনেছি, হুক্কা হুয়া হুয়া হুয়া। এই রিসোর্টের মেনটেনেন্স বলে কোনো কিছু নাই, যেমন এটা একটা ছিল, কিছু হয়তো ভেঙে চুরে পড়ে আছে। তো কি বলবো আর, এই যেখানে একটা নৌকা আছে কিন্তু এটা ভাঙা। অনেক বড় প্রপার্টি, কিন্তু এটা সেফও না আসার জন্যে। আর সব কিছু ভাঙা চলে, ইভেন চেয়ারগুলো ভাঙা। আই মিন জোড়াতালি মারা, তারপরে পোকায় খাওয়া। এই ধরনের চেয়ার যে কোনো গেস্টকে ইউজ করতে দেওয়া হয়, এটা আমি ইমাজিন করতে পারি না। যাই হোক, আর বেশি দেখানোর দরকার নাই, আপনারা বুঝে নেন। তবে এটা মানে ইটস জাস্ট এ বিগ হিউজ জাঙ্কইয়ার্ড, এটার কোনো মেনটেনেন্স নাই। আর আমি এখানে যতদূর দেখলাম, ঢাকা থেকে এত দূর আসার আমি কোনো কারণ খুঁজে পাইনি এখনো। যদি পাই আমি জানাবো আপনাদেরকে। ওই গাছের উপরে দেখতে পাচ্ছেন ডার্ক সাদাগুলো তো বক, কিন্তু গাছের উপরে সেগুলো পাখি, কিন্তু এগুলো কালো পাখি। এখনো বোঝা যাচ্ছে না কি নাম এগুলোর। হাজার হাজার পাখি, হাজার হাজার পাখি।
ব্রেকফাস্ট সার্ভ করা হবে 8টার সময়। এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড, খিচুড়ি, ডিম ভাজি, এইসব। আর এখানে আমরা দুই ভাই বসে বসে গল্প করছি এই ঝিরিঝিরি বৃষ্টিতে লেকের মাঝে, এই ছোট্ট ভাঙাচোরা কটেজে। তো যাই হোক, তারপর আমরা সময়টা এনজয় করছি আর অপেক্ষা করছি ব্রেকফাস্টের জন্য। আমরা উঠেছি সেই 4টা 4:30টার সময় সকাল। কি সুন্দর একটা মাছরাঙা। আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এখন আসলে 7:30 বাজে, ব্রেকফাস্ট দিবে 8টার সময়। তারপর আমরা চলে এসেছি, একটু হাঁটাহাঁটি করি। বাইরে এখনও হালকা হালকা বৃষ্টি। গেস্টরা 2-1টা ফ্যামিলি যারা আছে তারা সবাই মনে হয় এখনও ঘুমোচ্ছে। এই জায়গাটা পটেনশিয়াল আছে, কারণ বিরাট বড় প্রপার্টি, কিন্তু এর দরকার ভালো ম্যানেজমেন্ট এবং রক্ষণাবেক্ষণ, ভালো প্ল্যানিং। শুধু ছড়িয়ে ছিটিয়ে জিনিস বানালেই হবে না, একটা প্ল্যান থাকতে হবে, তারপরে মেনটেনেন্স থাকতে হবে। সেগুলো সবই মিসিং এখানে। তো এই রিসর্টটা হলো এই লেক, এই যেটা আমি বেশ কয়েকবার বলেছি, এই লেকের মাঝখানে একটা আইল্যান্ড। আবার এখানেও কিছু কিছু আইল্যান্ডের মতো তৈরি করা হয়েছে ছোট ছোট করে, কিন্তু কোনো যাই হোক, আর কি বলবো। সেই 4টা 4:30টার সময় থেকে উঠে বসে আছি আর যে ব্রেকফাস্ট করব। এখন সকাল 8টা বাজে, বলার কথা ছিল 8টার সময় খাবার সার্ভ করা হবে, লাঞ্চ ব্রেকফাস্ট। এখন সকাল 8টা, এক্স্যাক্টলি 8টা বাজে। জিজ্ঞেস করলাম কী ব্যাপার, খাবার কই? এখনও কিছুই হয় নাই। মানে কি? এখনও মাত্র চাউল ধুইতেছে। এই খাবার 9টার আগে মনে হয় না সার্ভ করবে। তো এতক্ষণ 4টা থেকে 9টা পর্যন্ত 5 ঘন্টা না খেয়ে বসে থাকা ডিফিকাল্ট। টোটালি দিস ইজ নট এ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, দিস ইজ এ মেস। টোটালি ল্যাক অফ কোনো ম্যানেজমেন্ট বলে কিছু নাই, আসলে ম্যানেজমেন্ট মেনটেন্যান্স কিছুই নাই। না, আজকে সকালে আমরা আসলে হতাশ যে 8টার সময় ব্রেকফাস্ট দেওয়ার কথা ছিল, এখনও ব্রেকফাস্ট রেডি হয় নাই। তবে আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাচ্ছি যে আমি কোনো রিসোর্ট বা কোনো হোটেল বা কোনো ইয়েতে রাত্রি যাপন করলেও সকালে নাস্তার অন্ততপক্ষে 7টা থেকে শুরু হয়ে যায়, সেটা বুফেই হোক বা এভাবে অর্ডারের যে খাবারই পছন্দসই হোক না কেন, সেটাই হওয়া স্বাভাবিক। তো আসলে আমরা দুজনেই হতাশ এখানে এসে, যেটা আমরা মনে করছিলাম যে আসলে একটা ভালো এনজয়েবল হবে, বাট আমরা মানে অনেকেই যে প্রাকৃতিক পরিবেশটা যেটা দেখার ইয়া ছিল তাও ভালোভাবে উপলব্ধি করতে পারলাম না। আর বৃষ্টির কারণে এটা অবশ্য আলাদা একটা ফিল হইলো আমাদের কাছে। থ্যাংক ইউ। বোনাস ছিল, বোনাস, বৃষ্টির জন্য তাও একটু ভালো লাগছে আসলে। সেটাই, থ্যাংক ইউ। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট রান্না হচ্ছে। আজকে অর্ডার হয়েছে। ওদের যে এক্সপ্লানেশন সেটা হলো যে যেহেতু আজকে বৃষ্টি, একটু শীতের দিন, কাজেই কর্মচারীরা সবাই আরামে ঘুমাচ্ছে, ব্রেকফাস্ট রান্না করবে কে? তো যাই হোক, এখানে নাকি পিঠা তৈরি হচ্ছে। তো আমরা যাচ্ছি এখন, দেখি পিঠা খাওয়ার সৌভাগ্য হয় নাকি। তো পিঠা খেতে যাচ্ছি এই তো লেকের ওপারে, ব্রিজ পার হয়ে, বৃষ্টিতে ভিজে ভিজে। সকাল 8:15 বাজে এখন। কি ভাই, পিঠা কদ্দূর? ও, নারকেল কাটতেছে মাত্র। আচ্ছা, আমরা দুপুর ইনশাল্লাহ খাবো পিঠা। আমরা দুপুর নাগাদ আমাদের পিঠা মেবি আমরা খাবো। এটা কি ভাপা পিঠা হবে নাকি বাবা? চিতই পিঠা, চিতই পিঠা এবং ভাপা পিঠা। আচ্ছা, ভাপা পিঠা হবে ইনশাল্লাহ। আচ্ছা, কাজে যেহেতু কোনো কিছু তৈরি হয় না, তাহলে আমাদেরকে তো কোনো বিল দিতে হবে না, তাই না? কারণ বিল দিলে তো ফুল সার্ভিস পাওয়ার কথা। তো এইটার নিচে হবে আমাদের পিঠা খাওয়ার ব্যবস্থা। তো এক্সকিউজ হলে এটা কনস্ট্রাকশন চলছে, তো কনস্ট্রাকশন চলাকালীন সময় আমরা ফুল প্রাইস দেবো কেন? কোনো পয়সাই তো দেওয়ার কথা না। যাই হোক, এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড। আর
ডিসঅ্যাপয়েন্টমেন্টের কোনো আগামাথা নাই। এখানে বসে খাওয়ার কোনো জায়গা হলো এটা? এখানে বসে খাওয়া যায় পিঠা? যাই হোক, আমাদের এখানে বসে পিঠা খেতে হবে। আমি চেষ্টা করি সবসময় পজিটিভ রিভিউ দিতে, পজিটিভভাবে সব কিছু তুলে ধরতে, কিন্তু এখানে এসে আমি আর জাস্ট আমি কোনোভাবেই কোনো পজিটিভ কিছু খুঁজে পাচ্ছি না। পটেনশিয়াল আছে, প্রপার্টির হিউজ পটেনশিয়াল আছে, অনেক বড় প্রপার্টি, এবং কিন্তু এর যে একটা মানুষ যে নাকি এটাকে মেনটেন করবে, এর যে ভিশন থাকা উচিত, যে এটা কীভাবে সুন্দর হবে, তার যে একটা রুচি, এটার আমি কোনো পরিচয় দেখতে পাচ্ছি না এখানে। আনফর্চুনেটলি আমাকে এখন এইসব নেগেটিভ কথা বলতে হচ্ছে, কারণ আমি যদি আপনাকে শুধু ভালো ভালো সুন্দর জিনিসগুলি দেখাই এখানে, তারপর আপনারা যখন আসবেন ডিসঅ্যাপয়েন্টেড হবেন এবং আমাকে গালি দিবেন, সেটা তো হয় না। কাজেই ডেফিনেটলি আই ডোন্ট রেকমেন্ড এনিবডি, at least not yet. Perhaps maybe 20 years from now, if they wake up and plan it properly and সঠিকভাবে প্ল্যান করে মেনটেন করে, তখন মেবি দেখা যাবে কি হয়। তো যেখানে বসে পিঠা বানাচ্ছে এর নাম হলো ঢেকি ঘর, কারণ ওখানে একটা ঢেকি বসিয়ে দেওয়া হয়েছে। একটা টিনের চালের নিচে ঢেকি বসিয়ে দিলে যে সেটা ঢেকি ঘর হয় না, এটা কিভাবে বুঝাই? এই ভাপা পিঠার চালের গুঁড়োটাকে মেশানো হচ্ছে। বাবা কি দিচ্ছেন এর মধ্যে? নারকেলের পানি দিচ্ছেন নাকি খালি পানি? সাধারণ পানি। আচ্ছা আচ্ছা, এটা তো চালের গুঁড়া, এটা চালের গুঁড়া না? তো দুই জায়গায় মিশাতেছেন কেন? ও এই আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা হবে চিতই পিঠা। এটা কি গুঁড়িটা একটু বেশি পাতলা নাকি নাকি একই রকম, একই গুঁড়ি? একই গুঁড়ি। আচ্ছা আচ্ছা, তো এটা তো চিতই পিঠার জন্য আমরা জানি গুঁড়াটা হবে একটু পাতলা, আর এটা হচ্ছে ভাপা পিঠার জন্যে। আর এই যে এই ভাইজান আমাদের জন্যে নারিকেল কাটাকাটি করছে। একেবারে আমাদের ছোটোবেলার এক্সপিরিয়েন্স পাচ্ছি আসলে এখানে। খোলা রান্নাঘর, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা, এর মধ্যে হচ্ছে পিঠা বানানো। চিতই পিঠা হবে এখন। খেজুরের রস চলে এসছে, কিন্তু বোতলে করে এদের নিজস্ব বাগানের খেজুরের রস। দুইটা বোতল এখানে, একটা করে দুইটা গ্লাস। না আরেকটা দিন, খেজুরের রস। কিন্তু যেহেতু অ্যান্টিসিপেশন ছিল না যে এত তাড়াতাড়ি সময় সিজনে খেজুর রস খাবো, ওদের খেজুরের রস প্লাস্টিকের গ্লাসে, আমার এনামেলের মগ সাথে আনা হয়নি। মিষ্টি না, মিষ্টি কম কিন্তু ফ্লেভার আছে। যেটা বললো আর কি মুকুল ভাই, মিষ্টি কম কিন্তু ফ্লেভার আছে। তারপর খেজুরের রস। ফিরে নিছিলেন না? একটু তেল দেওয়া দরকার ছিল, সরিষার তেল বা অন্য কোনো তেল। এই কাচি দিয়ে এই পিঠাটা তোলা হয়, এই জন্য অনেক এলাকায় এটাকে কাচি পিঠা বলে। মুকুল ভাই বনি করো তুমি। ধোয়া উড়ানো খাজে পিঠা শীতের সকালে খাও খাও। না না তুমি খাও, তুমি খাও। ধোয়া, একেবারে ধোয়া উঠছে। ওই কলা চিতই পিঠা। চালন, চালন বাঁশের তৈরি এই চালন, এটা দিয়েই এটা ছাকা হবে, চালা হবে।
ভাপা পিঠার ডোটাকে অথবা গুঁড়িটাকে। অনেক শব্দ ভুলে গেছিল, বুঝছে? তার কুরানো হয় নাই, অনেক জায়গায় মাংস রয়ে গেছে আর অনেক জায়গায় আবার কালো জিনিস বের হয়ে গেছে। এখন মুকুল ভাই দেখাবে তাকে কিভাবে কুড়াতে হয়। ভাই কুড়ায় দেখাও তো। আগে সাইড করাইতে হবে। মুকুল ভাই নাকি বাসায় ভাবিকে এইটা নারকেল করে কুড়িয়ে দেয়। গরম গরম চুলায় থেকে নামানো, এটা ভালো হয়েছে। বৃষ্টিতে ভিজে শীতের সকালে ধোয়া ওঠা চিতই পিঠা পুকুর পাড়ে, আরো কিছু কম্বিনেশন দরকার। এটা মজা। এর সাথে খেজুরের গুড়টুর দরকার ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেসব কিছুই নাই এখানে। এটা মুকুল ভাইয়ের কুরানো, আর এটা ওর কুরানোটা দেখাও। আরেক ভাই কুরানো। মুকুল ভাই প্রফেশনাল, মুকুল ভাই জিন্দাবাদ। অনেক ইচ্ছা ছিল একটু বৃষ্টি দেখার, কিন্তু এই এই শীতে যে বৃষ্টি দেখবো সেটা আশা করি নাই। আলহামদুলিল্লাহ বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। এই গুড় দিয়ে আমাদের ভাপা পিঠা বানানো হবে, একটু খেয়ে দেখা দরকার এটা গুড়টা কেমন আর কি। রান্না করে ঘোরাঘুরি করা এটাই বেনিফিট। আপনি একটু মিঠাই খাবেন, গুড় খাবেন, নারিকেল খাবেন। গুড়ের কোয়ালিটিটা খুবই ভালো। মুকুল ভাইয়ের পিঠা খাওয়ার স্টাইলটা চমৎকার। সে বার্গার বানিয়ে ফেলেছে গুড় আর এই চিতই পিঠা দিয়ে। খাও খাও। ভাপা পিঠা হতে আর অনেক অনেক সময় লাগবে, ঘন্টাখানেক তো লাগবেই। তো আমরা দেখি, এখন 9টা বেজে গেছে, এখনও দেখি যে ব্রেকফাস্ট 8টার ব্রেকফাস্ট 9টার সময় রেডি হয়েছে নাকি এখন দেখতে হবে। এই ভিজে ভিজে পিঠা খেতে খেতে যাচ্ছি আমরা। ডিজাস্টার জোন। আমরা আমাদের 8টার ব্রেকফাস্ট এখন কয়টা বাজে? 9টা 10। 9টা 10-এ আমরা খাবো। বাবা এই কয়টা ডিম হবে দুজনের? এটা একজনের ডিম, আমার ডিম কই? এটা কি কেউ খায় নাকি? এইটুকু ডিম দিয়ে খাওয়া হয়? এটা একজনের খাওয়ার জন্য। আরো নিয়ে আসো। আর একটাই তো মাত্র আইটেম, এমন তো না যে মাংস আছে, শুধু খিচুড়ি আর ডিম। যাই হোক, লেটটা খিচুড়ি আর ওই যে ডিম। এখন এই হলো আমাদের ব্রেকফাস্ট, 1 ঘন্টা 10 মিনিট দেরি করে। আর বাইরে বৃষ্টি আরো বেড়েছে এখন। আমাদের ব্রেকফাস্ট, হ্যাঁ কি ভাই খাও? খিচুড়ি হাত দানা খেলে মজা লাগে। তো আমাদের সকালের ব্রেকফাস্ট খিচুড়ি, ডিম ভাজি, এটাই। আর বাইরে বৃষ্টি বেগ আরও বেড়েছে, এবং ঘরেও বৃষ্টি, আমাদের ঘরে বাইরে সব জায়গায় বৃষ্টি।
দেশি মোটা চালের, আহামরি কিছু না খিচুড়িটা, কিন্তু খাওয়া যায়। ক্ষুধা লেগেছে এখন। আমাদের কিন্তু স্যার কিছু কাজ চলতেছে আর কি। হ্যাঁ, আই নো। এই জন্য তো কাজ তার চলাকালীন সময় গেস্ট আনা উচিত না, কারণ গেস্ট পয়সা দিয়ে আসে, তাই না? প্রমোশন করে আনি দ্যাটস বিসাইডস দ্য পয়েন্ট। নাও ইউ আর আর্গুইং উইথ মি। কারণ আমাকে ইনভাইট করে আনা হয় না, ঠিক আছে, কিন্তু আমি তো পয়সা দেখে আসছি। তাহলে বলা উচিত ছিল যে স্যার আমরা ওপেন না। এখন বিজনেস খোলা রেখে তারপর কাস্টমারকে, এটা তো সেফও নয়, এটা তো ভীষণ আনসেফ। এটা কোনো একটা সেফটি হইল? এটা কি একটা মানুষকে আইনা পয়সা নিয়ে তারপর এটাকে, এটা তো আনঅ্যাকসেপ্টেবল। আমি বলবো না, সারা দুনিয়া মানুষ বলবো যে এটা কতটুকু আনঅ্যাকসেপ্টেবল। আমার ওপিনিয়ন না, তাই না? দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক এই পরিবেশ। এখানে আবার বলে যে আপনাকে তো দাওয়াত দেওয়ানি নাই। ওয়াও, এই ধরনের কথা বলাও তো কীরকম একটা মানে আনঅ্যাকসেপ্টেবল। আমরা ফিরে যাব, আর এখন আকাশে রোদের দেখা যাচ্ছে। আর এই তো ভেবেছিলাম একটু ড্রোন শট নিব, সমস্ত প্রপার্টিটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এই বৃষ্টির জন্য সেটা হয়নি। আর এখনও হেভি কুয়াশা, কাজেই ঠিক ড্রোন তো ফ্লাই করা যাবেই না এই সময়। ইটস জাস্ট ওয়েট। আমরা ফিরে যাচ্ছি, এখন সরাসরি ঢাকা চলে যাব। এটা হলো পানিপাড়া নড়াগাতি, নড়াইলে। যাই হোক, ফাইনালি ভাপা পিঠা তৈরি হচ্ছে। আমাদের খাওয়ার সৌভাগ্য এখনো হয়নি, বাট উইল ট্রাই। বেবি, চিড়ে পিঠা কি মজা? বাবা, হাই হাই, কই, আই মাই গড, বাবা কই যাও? এই এই, তোমার পিঠা কেমন লাগে? পিঠা মজা? সে ইন্টারভিউ দেওয়ার মুডে নাই। ভাই, আপনি কোথেকে আসছেন? ঢাকা? ঢাকার আরামবাগ থেকে। আরামবাগ থেকে? আপনি মতিঝিল আরামবাগ। আপনি কতদিন কি এখানে আসছেন এর আগে কখনো? আসছি আমরা গত 3 বছরে এই পর্যন্ত 5 বার আসলাম। এই বছর আরো 2 বার আসবো, কারণ এখানে মানে পুরো গ্রামীণ পরিবেশ, মনে হয় কি মামার বাড়ি বা নানার বাড়ি এরকম জায়গায় বেড়াইতে আসছে। খুবই ভালো। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে ঢাকায় এমন কি নাই যার জন্য আপনি এখানে আসেন? ঢাকায় তো অনেক রিসোর্ট আছে, তো এইখানে আসাটা কি ওয়ার্থ ইট? না না, ঢাকার রিসোর্টগুলো হচ্ছে টোটালি আপনার ওই আর্টিফিশিয়াল। ঠিক আছে, যতটুকু সৌন্দর্য আছে সব আর্টিফিশিয়াল, আর এখানে সব ন্যাচারাল। আর সবচেয়ে বড় এখানে আমাদের যে হেকিম ভাই আছে, উনি যেই সার্ভিসটা দেয় মনে হয় যেন উনি আমাদের মামা। নানা মারা গেছে অনেক আগে, মামা বাইচা আছে, ওনার কাছে বেড়াইতে আসে এরকম মনে হয়। আপনার নামটা বলে দেন। আমার নাম রাজীব। রাজীব ভাই, থ্যাংক ইউ আপনার মতামতের জন্য। আসলে আমি কোনো কারণ খুঁজে পাই নাই ঢাকা থেকে এত দূর পয়সা খরচ করে এখানে এসে থাকার জন্যে। তবে এই জায়গাটার পটেনশিয়াল আছে, যদি ভালো ম্যানেজমেন্টের হাতে পড়ে, সুন্দর প্ল্যান করে যদি এটাকে বানানো যায়, এটাকে সমস্তটাকে ভেঙে নতুন করে বানাতে হবে, তাহলে হবে। কিন্তু তারপর যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, আর মেবি 20 years from now হবে কিছু একটা। আর এই তো আমরা ঢাকা ফিরে যাচ্ছি এখন। আমরা রাতে এই রাস্তা পাড়ি দিয়েছিলাম গলফ কার্টে করে, কিন্তু এখন ইচ্ছে হলো একটু হেঁটে যাই, কারণ হাঁটার মধ্যে আনন্দ আছে, প্লাস আর একটু ভালো করে দেখা হলো। রাতে তো আমরা আসলে কিছু দেখা হয়নি অন্ধকারে। ওয়াও, অ্যামেজিং সুন্দর এই পুকুরটা। পানি ঘোলা, কিন্তু ফুলগুলো কি ব্রাইট আর অসাধারণ সুন্দর। এখানে খোলা চুলে এই ঘাটে বসে কেউ হাত পা ধুচ্ছে, এটা ইমাজিন করতে পারছি আমি।
আবার বৃষ্টি। আমার নাম যে বৃষ্টি কুমার দিয়েছিলাম আমি, এটা সঙ্গত কারণেই। যেখানেই যাই শীতের দিনেও বাংলাদেশে বৃষ্টি আমার পিছে পিছে। নরাগাতি, জাপানিজ শব্দের মতো একটা নাম। যাই হোক, সেখান থেকে আমরা আসলাম। আমাদের 3 ঘন্টা লাগলো। ট্রাফিক জ্যাম ছিল না, রাস্তাও সুন্দর, পরিষ্কার রাস্তা ছিল। আমরা ভালোভাবে এসে পৌঁছলাম। তো ভাই, তোমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কি এই আমাদের যশোর ট্যুরের ওভারঅল এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবা? যশোর ট্যুরে আমরা সবচেয়ে কমফোর্ট ফিল করছি যে রাস্তায় যাতায়াতের সময় কোনো ট্রাফিক ছিল না। এটা আমাদের জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট ছিল। রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার স্বচ্ছ ছিল এবং কোনো ভাঙাচোরা ছিল না। এটা বিরাট একটা প্লাস পয়েন্ট। আর সবচেয়ে আমি হতাশ হয়েছি যে আমি 2003-04 সালে যখন যশোরে গিয়েছিলাম, তখন যশোরে স্ট্রিট ফুডগুলি এত ভালো ভালো ফুড পাওয়া যেত, তারপরে রেস্টুরেন্টগুলোতে ভালো ফুড পাওয়া যেত। কিন্তু এবারে যায় দেখি আমি মানে টোটালি মানে সম্পূর্ণ এই চিত্রটা নাই বললেই চলে। এবং খাবারের যে মান এবং খাবার যে পরিবেশনের যে সিস্টেম, এটা মোটেও আমার ভালো লাগে নাই। এবং স্ট্রিট ফুড টোটালি নাই বললেই চলে। যেগুলি আছে যেগুলি হাইজেনিক না, স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয় নাই। হ্যাঁ, এইটা আমি খুব হতাশ হয়েছি। আর সবচেয়ে খারাপ লাগছে আরেকটা, যেটা হলো আমরা নরাগাতিতে যে রিসোর্টটা গিয়েছিলাম, সেখানে আমরা প্রাকৃতিক পরিবেশের কথা যেটা শুনেছিলাম, সেটার মধ্যে হয়তো বা কিছুটা পেয়েছি। যেমন সকালবেলা কিছু পাখির কলকাকলি আমরা শুনেছি, এটা ভালো লাগছে। এবং বৃষ্টিটা ছিল আকস্মিকভাবে, এটাও ভালো লাগছে। বাট ওদের সার্ভিস বা ওদের ভিতরে যে ইয়েগুলির রিসোর্টের ভিতরে যে কটেজগুলি, এগুলি আসলে হাইজেনিক না এবং পরিষ্কার পরিচ্ছন্ন না। খাওয়া দাওয়ার পরিবেশন, তারপরে এন্টারটেনমেন্টগুলি যেগুলি আছে, বিশেষ করে যারা ওখানে নাইট হুল করেন, এগুলি মোটেও মানে কোনো মানের মধ্যে পড়ে না। এই ওভারঅল সব মিলে আমার কাছে ভালোই লাগছে ট্যুরটা। তবে কিছু কিছু ক্ষেত্রে হতাশ হয়েছি। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোভাবে আমাদের ট্যুর করে ফিরিয়ে নিয়ে আসছে। খোদা হাফেজ। আমার কাছে তো রোদ্রের দিনও যেরকম এনজয়েবল, বৃষ্টির দিনও এনজয়েবল। আমি সবই এনজয় করি, খারাপ এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স, সবই আমি এনজয় করি। আগে পরে বলেছি অলরেডি আমার কেমন লাগলো, কেমন লাগছে। কিন্তু লাস্টে যেটা শেয়ার করবো, যে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। একটা রিসোর্টের যে ম্যানেজার, ইয়াং ছেলে, আমি জানি না তার লেখাপড়া, তার শিক্ষাগত যোগ্যতা কী, কিন্তু আমি শ্যুট করছিলাম, আমার কাছে এসে বলে যে যেটা আপনার ভিডিওতে দেখেছেন, একটা কিছু অংশ দেখেছেন, সে আমাকে বলে যে হ্যাঁ, আমাদের কিন্তু এখানে কনস্ট্রাকশন হচ্ছে, এই জন্য এরকম। পরে আমি বললাম, তাহলে কনস্ট্রাকশন হচ্ছে, তোমরা গেস্ট অ্যালাউ করো কেন? তোমরা বন্ধ করে দাও, বলে দাও যে আমরা ক্লোজড। বলে যে হ্যাঁ, আমরা তো আপনাদেরকে এই প্রমোট করে আনি নাই, ইনভাইট করে আনি নাই। তখন আমি বললাম যে এই ছেলের তো কথা বলার উচিত না, কোনোভাবেই বলার কথা না। আর আসলেও একেবারে আনসেফ একটা পরিবেশ। যাই হোক, ওই রিসোর্ট নিয়ে আর আমি কথা বলবো না। আর তবে অনেক এনজয় করেছি সমস্ত ট্যুর। আর অনেক হাইলাইট ছিল, কিছু কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, বাট ওভারঅল এনজয় করেছি। মুকুল ভাইকে অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ এত সময় দেওয়ার জন্য। সময় দিয়েছেন, যথেষ্ট সময় দিচ্ছেন, আমরা খুব এনজয় করছি। শত না পাওয়ার মধ্যে অনেক কিছু পেয়েছি। থ্যাংক ইউ ফারুক ভাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে যে কোনো সময় ইনশাল্লাহ। আমার লাইন ভাই নিয়ে নিতে যাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আশা করি এনজয় করেছেন আমাদের এই ব্লগ। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।